আসসালামু আলাইকুম। তোমরা যারা জয়েন করছো একটু বাকিদেরকে মেনশন করে দাও। আসলে আমি ফেস থেকে লাইভে আসার কথা, কিন্তু কোনো কারণে ফেস থেকে লাইভে আসা যাচ্ছে না। আর আমার আইডিতে একটু প্রবলেম হয়েছে, আমার আইডি থেকেও লাইভে আসা যাচ্ছে না। ওই কারণে ফেক আইডি দিয়ে লাইভে আসছে, অনেকে হয়তো খুঁজে পাবে না। একটু মেনশন করে দাও, অনেকে হয়তো আবার খুঁজে পাবে না। বাইরে মনে হয় মাহফিল হচ্ছে, আমি জানতাম না আসলে মাহফিল হবে। বুঝতেছি না আজকে পড়াতে পারবো কি পারবো না। যারা জয়েন করছে একটু বাকিদের মেনশন করে দাও। আজকে একটু প্রবলেম হয়েছে, আসলে আমার ফেস থেকেও লাইভে আসা যাচ্ছে না, আবার আমার আইডি থেকেও লাইভে আসা যাচ্ছে না। ডেটস ওয়াই আমাকে ইয়াতে আসতে হলো, ফেক আইডি দিয়ে আসতে হলো। আচ্ছা, আমার কথাটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি বাইরে সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে? একটু কমেন্টে জানাও তো। আমার আমার সাউন্ড, একটা সাউন্ড বোঝা যাচ্ছে কিনা একটু বলো। বাইরের সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে নাকি আমার কথা বোঝা যাচ্ছে? একটু কনফার্ম করো তো। নয়টায় আবার ইংলিশ ক্লাস আছে, তো এখন শিডিউলে শিফট করা যাচ্ছে না। আচ্ছা, আমরা শুরু করে দিই তাহলে। হ্যাঁ, অনেকে আজকে লাইভ খুঁজে পাবে না, এক ঝামেলা। আচ্ছা, আমরা শুরু করে দিই। আমরা জটিল সংখ্যার সূত্রের ক্লাস নিব। আমরা জটিল সংখ্যার সূত্রের ক্লাস নিব। না, ক্লাস সেভ থাকবে না। আজকের ক্লাস হচ্ছে ক্লাসের পর পরে ডিলিট করে দেওয়া হবে, ক্লাস সেভ থাকবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তোমরা সবাই নোট করার জন্য প্রস্তুত? সবাই খাতা কলম নিয়ে বসছো কিনা? পরবর্তী লাইভটা আর পাবা না, সো তোমাকে এখনই নোট করে নিতে হবে। সবাই খাতা কলম নিয়ে বসছো কিনা? সবাই খাতা কলম নিয়ে বসছে কিনা?
ওকে, তাহলে আমি শুরু করে দিই। সবাই লিখে স্টার্ট করো, সবাই লিখে স্টার্ট করো। তাহলে আমাদের সবাই লিখে স্টার্ট করো। আমাদের ক্যাপশনের শুরুতে লিখবা হচ্ছে তোমরা জটিল সংখ্যা। তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জটিল সংখ্যা। তো আমরা যে কাজটা করব, জটিল সংখ্যার হচ্ছে যত ধরনের নর্মাল বেসিকগুলো আছে এবং যত ধরনের শর্টকাট আছে সবগুলো আমরা সুন্দর করে লিখে দিব। সো আমরা শুরু করে দিই। তাহলে জটিল সংখ্যার ক্ষেত্রে প্রথমে তোমরা লিখবা হচ্ছে জটিল সংখ্যার ডেফিনেশন। তাহলে এরকম আমার মতো করে লেখো, সবাই লিখতে থাকো জটিল সংখ্যা। জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা দিয়ে এবার জটিল সংখ্যার ডেফিনেশন লিখব। আমরা জটিল সংখ্যা দিয়ে জটিল সংখ্যার ডেফিনেশন লিখব। সো ডেফিনেশনটা হচ্ছে আমরা এভাবে লিখব, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, সবাই আমার সাথে সাথে লিখতে থাকো, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, তবে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে, তবে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে, এ প্লাস আইবি আকারের সংখ্যাকে, এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। জটিল সংখ্যা বলা হয়, জটিল সংখ্যা বলা হয়। এবার আসি, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি একটি জটিল, আমাদের এভাবে না লিখি, আমরা এভাবে লিখি। তাহলে আমাদের যেমন আমরা লিখতে পারি জেড ইকুয়ালস টু 3 মাইনাস 2i একটি জটিল সংখ্যা। 3 মাইনাস 2i একটি জটিল সংখ্যা, একটি জটিল সংখ্যা, যেখানে যেমন জেড ইকুয়ালস টু 3 মাইনাস 2i একটি জটিল সংখ্যা যেখানে i কাল্পনিক সংখ্যা নির্দেশ করে, যেখানে i কাল্পনিক সংখ্যা নির্দেশ করে, যেখানে i কাল্পনিক সংখ্যা নির্দেশ করে, যেখানে i কাল্পনিক সংখ্যা নির্দেশ করে। তাহলে আমরা একটু লিখছি কিনা? তাহলে আমরা প্রথমে এটা লিখে নিব জটিল সংখ্যার ডেফিনেশন। তাহলে জটিল সংখ্যার ডেফিনেশন কিভাবে হচ্ছে, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, তবে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। যদি এ ও বি বাস্তব সংখ্যা হয়, তবে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। যেমন জেড ইকুয়ালস টু 3 মাইনাস 2i একটি জটিল সংখ্যা যেখানে i কাল্পনিক সংখ্যা নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে জটিল সংখ্যা, আর যেখানে আমাদের এ আই দ্বারা মিন করে কি, এটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা মানেই হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু আশা করি লিখা হয়েছে। এতটুকু সবার লিখা হয়েছে কিনা? এতটুকু সবার লিখা হয়েছে কিনা বলো? এতটুকু সবার লিখা হয়েছে কিনা বলো? এতটুকু সবার লিখা হয়েছে কিনা? তাহলে আমরা জটিল সংখ্যার ডেফিনেশন লিখলাম, জটিল সংখ্যার একটা এক্সাম্পল লিখলাম। একটু কুইকলি বলো, আমরা কুইকলি যাব। এতটুকু লিখা হয়েছে কিনা? ওকে, তাহলে আমাদের এতটুকু লিখা হয়েছে। এরপরে যাই। এরপরে তোমরা লিখবা হচ্ছে, এবার তোমরা লিখবা হচ্ছে, খেয়াল করো, এরকম জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, মানে নতুন করে লিখবা জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির এ কে বাস্তব অংশ, এ কে বাস্তব অংশ এবং বি কে কাল্পনিক অংশ বলা হয়। এ কে বাস্তব অংশ এবং বি কে কাল্পনিক অংশ বলা হয়। এ কে বাস্তব অংশ এবং বি কে কাল্পনিক অংশ বলা হয়। তাহলে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির এ কে আমরা বলি কি,
এ কে বাস্তব অংশ এবং বি কে কাল্পনিক অংশ বলা হয়, বি কে কাল্পনিক অংশ বলা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এবার আমরা লিখব, নিচে লিখব আর ই জেড। সুতরাং আর ই জেড ইকুয়ালস টু হচ্ছে এ, তারপর হচ্ছে আই এম জেড ইকুয়ালস টু হচ্ছে বি, সমান বাস্তব অংশ সমান বাস্তব অংশ সমান অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। তারপর হচ্ছে আমরা এখানে লিখব যেমন জেড ইকুয়ালস টু 3 মাইনাস টুয়াইজ আই হলে আর ই জেড ইকুয়ালস টু হচ্ছে 3 আই এম জেড ইকুয়ালস টু হচ্ছে -2। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা তাহলে আরও দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কাল্পনিক অংশ আর একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির এ কে বাস্তব অংশ এবং বি কে কাল্পনিক অংশ বলা হয়। তাহলে কোনো একটা জটিল সংখ্যা যদি এরকম থাকে তাহলে তোমার ওভারঅল হিসাব হচ্ছে আই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ, আর জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে বাস্তব অংশ। হ্যাঁ, তাহলে আমাদের এই অবাস্তব অংশকে প্রকাশ করা হয় কিভাবে? এই যে আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, মানে হচ্ছে বাস্তব অংশ অফ জেডের বাস্তব অংশ। আই এম জেড মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড, মানে হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অংশ জেডের। তাহলে আমাদের এটা হচ্ছে ভি, আর আমরা একটা এক্সাম্পল দিলাম, এই 3টা হচ্ছে এখানে বাস্তব অংশ আর -2টা হচ্ছে অবাস্তব অংশ। ওকে, আশা করি আমাদের এতটুকু সবার লেখা হয়েছে। আমরা বাস্তব অংশ লিখলাম, আমরা অবাস্তব অংশ লিখলাম। আচ্ছা, গেল। তাহলে আমাদের এতটুকু লেখা শেষ। আমরা বাস্তব অংশও লিখলাম, আমরা অবাস্তব অংশও লিখলাম। এতটুকু আশা করি সবার লেখা শেষ। তো এবার আমরা দ্রুত লিখতে হবে, বসে থাকলে হবে না, দ্রুত লিখতে হবে। ওকে, দেন হচ্ছে এর পরবর্তীতে যাই আমরা এখানে লিখব, বললাম তো আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, মানে হচ্ছে জেডের বাস্তব অংশ। আর ই দ্বারা রিয়েল পার্ট বোঝায়, আই এম দ্বারা ইমাজিনারি পার্ট বোঝায়। আচ্ছা, এবার আসা হচ্ছে আমরা এর পরবর্তী অংশতে যাই। এর পরবর্তী অংশতে কি? এর পরবর্তী অংশতে আমরা এভাবে লিখব, জেড ইকুয়ালস টু এ প্লাস, এভাবে লিখব, একটু ফাঁকা রেখে লিখবা, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এভাবে লিখে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এখানে জেড ইকুয়ালস টু এ, জেড ইকুয়ালস টু এ এভাবে দিব যখন বি ইকুয়ালস টু 0। সরি, দাঁড়াও, এটা লিখিও না, এভাবে লিখবো জেড ইকুয়ালস টু এ কমা দিয়ে যা বাস্তব। এরপরে আমরা এভাবে সেমিকোলন দিয়ে লিখবো হচ্ছে যখন ভি ইকুয়ালস টু 0। এরপর আমরা লিখবো হচ্ছে জেড ইকুয়ালস টু আইবি, এরপর আমরা লিখবো যা অবাস্তব বা কাল্পনিক, যে কোনো একটা লিখলে হবে। কাল্পনিক লেখা যে কথা, অবাস্তব লেখাও সেম কথা, সেমিকোলন দিব। এরপর লিখব যখন এ ইকুয়ালস টু 0। এর মানে হচ্ছে, তাহলে আমাদের যদি কখনো তুমি দেখো এই যে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, সামহাও যদি এর মান 0 হয়ে যায়, এর মান 0 হয়েছে মানে কি, তখন জেড এর মান আইবি এর সমান হয়ে যাবে, এর মানে সেটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। আর যদি আমরা এটা করি যে জেড ইকুয়ালস টু যদি আমরা যদি এখানে বি এর মান যদি কখনো 0 বসাই, তাহলে আমার এটা 0 হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে বাস্তব। ঠিক আছে, তাহলে আমরা কি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের ছিল শুরুতে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার শর্ত সাপেক্ষে বাস্তব সংখ্যা হতে পারে, এই জটিল সংখ্যা শর্ত সাপেক্ষে কাল্পনিক সংখ্যা হতে পারে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, জটিল সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জটিল সংখ্যা যারা, তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা
আরেকটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে আমি একটা কথা বলতে পারি, এই জটিল সংখ্যার একটা উপসেট হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা উপসেট হচ্ছে কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা নিচে লিখব অর্থাৎ বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা হলো জটিল সংখ্যার উপসেট, হলো জটিল সংখ্যার উপসেট, জটিল সংখ্যার উপসেট। তাহলে আমরা এটা একদম লিখছি আশা করি। অর্থাৎ বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যা হলো জটিল সংখ্যার উপসেট। বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা কি? জটিল সংখ্যার উপসেট। ওকে, তাহলে ওই কারণে আমরা অনেক সময় এরকম লিখি, এই যে আর ইজ এ সাবসেট অফ সি, যেখানে আর দ্বারা মিন করে রিয়েল নাম্বার, আর দ্বারা মিন করে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, আর আমাদের সি দ্বারা মিন করে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, সি দ্বারা মিন করে কমপ্লেক্স নাম্বার। অনেক সময় এই ধরনের এমসিকিউ আসে পরীক্ষায়, নিচের কোনটি সঠিক। তাহলে আমরা একটা কথা বলতে পারি, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের সেট হচ্ছে আসলে জটিল সংখ্যার উপসেট। আসলে আমরা জটিল সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা অংশ হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। এই বাস্তব অংশটা হচ্ছে আমাদের 1 নম্বর অধ্যায়, আর অবাস্তব বা কাল্পনিক অংশটা হচ্ছে জাস্ট আয়ওয়ালা নাম্বারগুলো, যেটা আমরা এখানে আলোচনা করি। এতটুকু লিখে হয়েছে কিনা সবাই বলো? একটু কুইকলি লিখবা, আমি তো লিখার পরপরই মুছে ফেলবো। ওকে, এবার হচ্ছে আমরা এতটুকু লিখলাম। ওকে, এবার হচ্ছে আমরা লিখবো হচ্ছে এবার হচ্ছে আরেকটা হেডলাইন লিখবো, নতুন করে হেডলাইন লিখবো, জটিল সংখ্যার প্রতিরূপ। আমরা এবার হেডলাইন লিখবো জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। এভাবে লিখবো জটিল সংখ্যার, এটা হচ্ছে হেডলাইন, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ, এই জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। আর আমরা ব্র্যাকেটে লিখব হচ্ছে আর্গান চিত্র বা আর্গন চিত্র, বা এটাকে আর্গা চিত্র বলা হয়, আর্গান চিত্র বলা হয়, আর্গন চিত্র বলা হয়, যেভাবে বলে এক একজনে এক একভাবে উচ্চারণ করে। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে জটিল সংখ্যার প্রতিরূপ, মানে হচ্ছে আমরা চাইলে কোনো একটা জটিল সংখ্যাকে কী করতে পারি? লেখচিত্র উপস্থাপন করতে পারি। এবার আসো, আমরা যখন জটিল সংখ্যাকে লেখচিত্র উপস্থাপন করব, এখানে দুইটা অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের এটাকে লিখবো হচ্ছে আমরা এক্স প্রাইম ও এক্স, আর এটাকে আমরা লিখবো ওয়াই ও ওয়াই প্রাইম। এবার আমরা এখানে বাম পাশে, তুমি যেহেতু এটা ডান পাশে আঁকছো, নিশ্চয়ই বাম পাশে তোমার খালি জায়গা আছে, তুমি এখানে লিখবা হচ্ছে এখানে এক্স ও এক্স প্রাইমকে বাস্তব অক্ষ, এক্স ও এক্স প্রাইমকে বাস্তব অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে কাল্পনিক অক্ষ বলা হয়। কাল্পনিক অবাস্তব যে কোনো একটা লিখলেই হয়, কাল্পনিক অক্ষ বলা হয়। এক্স ও এক্স প্রাইমকে বাস্তব অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে কাল্পনিক অক্ষ বলা হয়, কাল্পনিক অক্ষ বলা হয়। তাহলে আমরা এতটুকু আশা করে লিখছি, এক্স ও এক্স প্রাইমকে বাস্তব অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে কাল্পনিক অক্ষ বলা হয়। এবার আমরা এখানে একটা সংখ্যাকে উপস্থাপন করব। তো আমি যদি কোনো একটা সংখ্যাকে উপস্থাপন করতে যাই, তাহলে দেখবা বাস্তব অক্ষ মানে হচ্ছে যেদিকে বাস্তব সংখ্যা মানে বাস্তব অংশটা, আর অবাস্তব মানে হচ্ছে আয়ওয়ালাগুলা। এবার আমি যদি লিখি এরকম, আমার একটা জটিল সংখ্যাকে আমি উপস্থাপন করতেছি, এই জ্যাট ইকস টু হচ্ছে
এ প্লাস আই বি। তাহলে এখানে এ মানে হচ্ছে বাস্তব অংশ, বি মানে হচ্ছে অবাস্তব অংশ। এর মানে সে বাস্তবের দিকে কত একক যাবে? বাস্তবের দিকে সে এ একক যাবে, অবাস্তবের দিকে সে বি একক যাবে। বাস্তবের দিকে এ একক, অবাস্তবের দিকে যদি বি একক যায় তাহলে আমরা বলতে পারবো এটাই হচ্ছে আমাদের এ কমা বি, যাকে আমরা বলি ক্রমজোট। জটিল সংখ্যাকেও ক্রমজোট আকারে লেখা যায়। এখানে এ দ্বারা বোঝায় বাস্তব অংশ। যদি তুমি এরকম আরগান চিত্র দেখো, এর মধ্যে এটাকে আমরা বলি বাস্তব অংশ, বিটাকে আমরা বলি হচ্ছে অবাস্তব অংশ। এবার একটু খেয়াল করো, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত জটিল সংখ্যা, জ্যাট ইকুয়ালস টু এ প্লাস আই বি। ওকে, জ্যাট ইকুয়ালস টু এ প্লাস আই বি। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে হ্যাঁ, এখন আমরা যখন আরগান চিত্র উপস্থাপন করব, এখান থেকে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্ব। মনে করে এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। তাহলে আমরা পাইছি হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এই যে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব পাইলাম। এই মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব তাকে আমরা বলি মডুলাস। আর সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করলো তাকে আমরা বলি হচ্ছে আর্গুমেন্ট। ওকে, সো মডুলাস আর্গুমেন্ট আমরা পরে দেখতেছি। আগে আমাকে বলো, জটিল সংখ্যা স্কেলার নাকি ভেক্টর? কমেন্টে একটু বলো তো, জটিল সংখ্যা কি স্কেলার নাকি ভেক্টর? একটু কমেন্টে বলো। বলো, জটিল সংখ্যা স্কেলার নাকি ভেক্টর? বলো তো, জটিল সংখ্যা স্কেলার নাকি ভেক্টর? এক্স্যাক্টলি ভেক্টর। জটিল সংখ্যা ভেক্টর কেন? কারণ আমরা জানি ভেক্টরের মান থাকে, দিক থাকে। জটিল সংখ্যারও আমাদের মানও আছে, দিকও আছে। হ্যাঁ, তাহলে আমরা ওই কারণে জটিল সংখ্যাকে বলি ভেক্টর। তাহলে জটিল সংখ্যার আমরা যদি বলি ভেক্টর আকারে যদি প্রকাশ করি, তাহলে আমরা এখানে বলতে পারি এই যে ও থেকে পি পর্যন্ত তার ভেক্টর থাকলে দিকটা হবে এইদিকে। এই যে এই দিকটা যখন ভেক্টর, তখন তাকে দিক এদিকে বসাইতে হচ্ছে, যেখানে আমরা বলতে পারি জ্যাট ইকুয়ালস টু এ প্লাস আই বি। এটা হচ্ছে তার ভেক্টর রূপ। এই যে আমরা এটাকে ভেক্টর আকারে উপস্থাপন করছি, ও থেকে পি বিন্দু পর্যন্ত, এটা হচ্ছে একটা ভেক্টর। এবার আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আমরা নিচে লিখে রাখি। নিচে আমরা লিখব মূল বিন্দু থেকে আমরা এভাবে লিখব, মূল বিন্দু থেকে ক্রমজোটটির দূরত্ব। ক্রমজোট মান হচ্ছে পি বিন্দুটা, মূল বিন্দু থেকে ক্রমজোটটি। ক্রমজোটটির ব্র্যাকেটে লিখব পি বিন্দু, ক্রমজোটটির দূরত্বকে মডুলাস বা পরম মান বলা হয়। মডুলাস বা পরম মান বলা হয়। এবার আমরা এখানে নিচে লিখব হচ্ছে তাহলে মূলবিন্দু থেকে ক্রমজোটটির দূরত্বকে, ক্রমজোট বলতে পি বিন্দু মিন করতেছি, দূরত্বকে মডুলাস বা পরম মান বলা হয়। এবার আমরা লিখব হচ্ছে নিচে জ্যাট ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির মডুলাসকে জ্যাট ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির মডুলাসকে এমওডি মড জেট বা এভিএস জেট বা জেটের দুই পাশে দুইটা দাগ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই এমওডি দ্বারা বোঝাচ্ছে মডুলাস,
এ ভি এস দ্বারা বোঝাচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান, আর দুই পাশে দুইটা দাগ দেওয়া মানে আমরা বুঝি তার পরম মান। সো তুমি পরীক্ষায় এভাবেও প্রকাশ করতে পারবা মডুলাসকে, এভাবেও প্রকাশ করতে পারবা, এভাবেও প্রকাশ করতে পারবা। তাহলে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির মডুলাসকে মড জেড বা এফস জেড বা জেটের দুই পাশে দুইটা দাগ দ্বারা প্রকাশ করা হয়। আই হোপ এতটুকু তোমাদের লেখা হয়েছে। ওকে, সংখ্যাটির মডুলাসকে মড জেড বা এভিএস জেড বা জেটের পরমান দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে যদি এটা লিখে থাকো, এবার হচ্ছে তোমার মডুলাস গেল, ঠিক আছে। এবার হচ্ছে আর্গুমেন্ট। হ্যাঁ, তো আর্গুমেন্টটা আমরা কিভাবে লিখবো দেখো। আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে এই যে দেখো, তাহলে এবার আমরা লিখবো হচ্ছে এখানে ওপি ভেক্টরটি ওপি কমা এক্স অক্ষের ধনাত্মক, ওপির উপরে একটা ভেক্টর চিহ্ন দিবা, ওপি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষ বলতে কিন্তু এখানে আমরা বাস্তব অক্ষই বুঝি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আর্গুমেন্ট বা নতি বলা হয়। আর্গুমেন্টের আরেকটা নাম হচ্ছে নতি বলা হয়। এবার হচ্ছে জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির আর্গুমেন্টকে একইভাবে লিখব। এত জটিল সংখ্যাটির আর্গুমেন্টটাই আমাদের সবচেয়ে বেশি প্রচলিত। আর্গুমেন্টকে আমরা আর জি জেড মানে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অথবা এএমপি জেড অর্থাৎ অ্যামপ্লিটিউড অফ জেড অথবা থিটা দ্বারা প্রকাশ করা হয়। একটুকু আমার লিখতে হবে। তাহলে ওপি ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আর্গুমেন্ট বা নতি বলা হয়। জেড ইকুয়ালস টু এ প্লাস আইভি জটিল সংখ্যাটির আর্গুমেন্টকে এ আর জি জেড বা এ এমপি জেড, এ আর জি দ্বারা বোঝাচ্ছে আর্গুমেন্ট, এ এমপি দ্বারা বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড। আর্গুমেন্টকে ইংলিশে অ্যামপ্লিটিউডও বলা হয়, ওই কারণে এ এমপি দ্বারাও প্রকাশ করা হয়। সো এটা তোমরা অনেকে আবার নাও জানতে পারো, পরে পরীক্ষায় ঝামেলা হয়ে যাবে। এএমপি দ্বারাও কিন্তু আর্গুমেন্ট মিন করে, মানে অ্যামপ্লিটিউড যে কথা, আর্গুমেন্টও সেম কথা। এএমপি জেড বা থিটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা এরপরের অংশে যাই। আচ্ছা, তাহলে আমাদের মডুলাস কি এটা জেনে গেলাম, আমরা আর্গুমেন্ট কি সেটা জেনে গেলাম। এবার মডুলাস এবং আর্গুমেন্ট যেহেতু জানছি, তাহলে বুঝতেই পারতেছো মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে যদি তোমাকে কাজ করতে হয়, এবার আমরা এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা লাইন বাই লাইন লিখবো। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে এভাবে লিখব, জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যার মডুলাস এত জটিল সংখ্যার আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, এর আগে যে আমরা মডুলাস দেখাইছিলাম না তিনটা, তার পাশে আরও লিখবা, কারণ মডুলাসকে আমরা আর দ্বারাও প্রকাশ করি। তার পাশে আরও লিখবা, আর জিনিসটাও তার পাশে লিখবা, তাকে আর দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির মডুলাস আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার হচ্ছে
এবার হচ্ছে পরের লাইনে লিখব জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি জটিল সংখ্যাটির আর্গুমেন্ট, এত জটিল সংখ্যাটির আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু tan ইনভার্স বি ডিভাইডেড বাই এ। আর এখানে আমরা ব্র্যাকেটে লিখে রাখবো শর্ত আছে, কারণ আমাদের এটা কিসের উপর ডিপেন্ড করে তোমরা জানো, বেসিক ক্লাসে আমরা বলছি এটা কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে, এবং একই জিনিস বারবার অনেক জায়গায় পড়ছো। সো আমাদের এটা কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে এরপরে নিচের লাইনে লিখবো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণ ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণ ধনাত্মক। এরপর পরের লাইনে লিখব ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণ ঋণাত্মক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণ ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণ ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণ ধনাত্মক, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণটা ধনাত্মক আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণ ঋণাত্মক। এবার কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে, ঘড়ির কাঁটাতে চন্দ্রবিন্দু আছে কিনা আমি জানি না, থাকলে দিবা না থাকলে দিবা না, আমি দিয়ে দিছি। তাহলে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের ঘড়ির কাঁটার দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকের মধ্যে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকের ঘূর্ণনে প্রাপ্ত কোণের মধ্যে যেটি ছোট তাই মুখ্য আর্গুমেন্ট। তাহলে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘূর্ণনে প্রাপ্ত কোণের মধ্যে যেটি ছোট তাই মুখ্য আর্গুমেন্ট। মানে হচ্ছে তুমি আর্গুমেন্টের ক্ষেত্রে চাইলে তুমি ক্লকওয়াইজও ঘুরতে পারো, চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারো। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের মধ্যে যেটা ছোট, যেটা ছোট কোণের মধ্যে যেটি ছোট না লিখে লিখবো মানে ছোট, কারণ এখানে শুধু মানটা চিহ্ন বিবেচনা করবো না, মানে যেটা ছোট, যেটি মানে ছোট তাই মুখ্য আর্গুমেন্ট। এবার আমরা এখানে লিখব মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট নির্ণয়ে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হয়। প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনে প্রাপ্ত কোণ নিতে হয়। তাহলে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা কি করব, ঘড়ির কাঁটার বিপরীতেরটা নিব। এরপরেরটাতে লিখব মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে
সেম মুখ্য আর্গুমেন্ট নির্ণয়ে তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনে প্রাপ্ত ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনে প্রাপ্ত কোণ নিতে হয়। এরপর লাস্ট লাইন এই টপিক্সের, এরপর লিখব মুখ্য আর্গুমেন্টের পাল্লা -π থেকে π পর্যন্ত। মুখ্য আর্গুমেন্টের পাল্লা হচ্ছে -π থেকে শুরু করে, সরি এখানে ইকুয়াল হবে না, -π এর সাথে ইকুয়াল হবে না, +π এর সাথে ইকুয়াল হবে, -π থেকে শুরু করে +π পর্যন্ত। অথবা এটাকে আরেকটাভাবে প্রকাশ করা যায়, এই যে -π, π, এদিকে থার্ড ব্র্যাকেট, এদিকে ফার্স্ট ব্র্যাকেট। অথবা এটাকে আরেকটাভাবে প্রকাশ করা যায়, -π থেকে π, এদিকে থার্ড ব্র্যাকেট, এদিকে উল্টা থার্ড ব্র্যাকেট। এটুক লেখা হয়েছে কিনা বলো, এটুক লেখা হয়েছে কিনা? তাহলে জ্যাট ইকুয়ালস টু a প্লাস, তাহলে আমাদের আর এতটুকু পড়তে পারবো না, যতটুকু এতটুকু লিখে হইলে বলো, এতটুকু লিখে হইলে বলো। এটা তাড়াতাড়ি লিখো, দেরি করা যাবে না। এখানে সব জিনিস বলা আছে সুন্দর করে। তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোহাম্মদ আবিদ হাসান, লাস্টের 3টা এক্সাম্পল দিলে ভালো হইতো। বেসিক ক্লাস করছো না? বেসিক ক্লাস তো সব পড়ানো হয়েছে, যেটা পড়ানো হয়েছে সেটা আবার কেন বলা হবে? হামিদুল সাহেব ক্লাস থাকবে না, ভুলেও না, ক্লাস সেফ থাকবে না। ক্লাস ভুলেও সেফ থাকবে না। এবার আজকের পর থেকে একটাও পাবলিক গ্রুপের ক্লাস সেফ থাকবে না। যার দরকার হবে সে লাইভেই করবে। আমার শুধু ফ্রি দেওয়ার কি দরকার? যদি ফ্রি দিই, কারো যদি ইচ্ছা হয় লাইভে করবে, না করবে না, সিম্পল। মোহাম্মদ আবিদ হাসান, লাস্টের বেসিকটা না বুঝলে তুমি জটিল সংখ্যার বেসিক ক্লাসের ওই সেম ক্লাসটা করে নিবা আবার। ওইখানে পুরোটা ডিটেলস ব্যাখ্যা আছে। এখানে লেকচারগুলো দেওয়া হচ্ছে তুমি বেসিক ক্লাস কোর্সও ধরে নিয়ে। কেউ যদি বেসিক ক্লাস না করে এখানে আসে তাহলে বুঝবে না। আচ্ছা, এবার আসি। তাহলে আমরা এতটুকু লিখলাম। এবার আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট নির্ণয়। হ্যাঁ, সো আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটা চক নির্ণয় করে ফেলবো, ঠিক আছে? তো আমরা উপরে হেডলাইন লিখব বিভিন্ন চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয়, বিভিন্ন চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয়। তাহলে আমরা দেখি বিভিন্ন চতুর্ভাগে আর্গুমেন্টটা আমরা একটু দেখি, এটা চক বানায় ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে জেড ইকুয়ালস টু, আমরা লিখে রাখবো a প্লাস আইবি। এটাই হচ্ছে জটিল সংখ্যা। a এর মান প্লাস a এর মান আমাদের ধনাত্মক ঋণাত্মক যাই হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে হচ্ছে চতুর্ভাগ। তাহলে আমাদের চতুর্ভাগ দিলাম। তারপর হচ্ছে এখানে দিলাম শর্ত। এরপর একটা গড় করব হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ।
এরপর করব হচ্ছে ক্লকওয়াইজ, এরপর একটা গড় করব হচ্ছে এরপর একটা গড় করব হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এরপর একটা গড় করব হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে আসো আমরা এতটুকু করছি, ঠিক আছে। এবার হচ্ছে তোমার প্রথমে আমরা করব হচ্ছে কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগের শর্ত কি, আমরা জানি প্রথম চতুর্ভাগে এ ও ধনাত্মক বি ও ধনাত্মক, তাহলে আমাদের এ ইজ গ্রেটার দেন 0, বি ইজ গ্রেটার দেন 0। এক নম্বর চতুর্ভাগ মানে তো বুঝো, চতুর্ভাগ মানে তো বুঝো নাকি সেটাও বুঝো না, যে আমাদের চতুর্ভাগ মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের এ ও ধনাত্মক বি ও ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নিই, দেখো এটা যদি আমরা নিই তাহলে একটু খেয়াল করে দেখো, আমি একটু বড় করে আঁকি। এই যেটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে আমরা যদি এখানে তোমাকে দেখাই, তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে একটা মান নিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের, এখানে যদি আমি চিন্তা করি, এখানে হচ্ছে তোমাকে কোন দিকে ঘুরতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। সবসময় ঘূর্ণন আরম্ভ হবে, মনে রাখবা ঘূর্ণন আরম্ভ হবে এখান থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তাহলে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এভাবেও ঘুরতে পারো, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে তুমি এভাবেও ঘুরতে পারো, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক থেকে যদি এভাবে ঘুরি, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। আর তাহলে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি থিটা সমান কত, tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো হচ্ছে থিটা সমান tan ইনভার্স মানে বি ডিভাইড বাই এ, পরম মান দিতে হবে। কেন পরম মান দিতে হবে আমরা বেসিক ক্লাসে বলছিলাম। আচ্ছা, এবার যদি তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, হ্যাঁ, তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো মান বের করতে চাও, এই যে এরকম, তো সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি, আমাদের এ এর মান এ এর মান ঋণাত্মক, বি এর মান ধনাত্মক। তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা যাই, দ্বিতীয় চতুর্ভাগে এ এর মান ঋণাত্মক, বি এর মান ধনাত্মক, এ এর মান ঋণাত্মক, বি এর মান ধনাত্মক। এখন তুমি যদি থিটা বের করো, থিটার মানটা কেমন হবে, আমরা বলছিলাম tan ইনভার্স পরম মান হচ্ছে এই যে এটা বের হবে, এটা যদি বের হয় পাই থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে থিটা সমান হবে পাই মাইনাস tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ। ঠিক সেম জিনিসগুলো তোমরা সরল লেখার মধ্যেও পড়ছো, আচ্ছা, এবার তোমাকে যাইতে হবে থার্ড কোয়াড্রেন্ট। আমি দ্রুত চলে যাচ্ছি, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্টে হচ্ছে দুইটাই নেগেটিভ, তাহলে এও নেগেটিভ, বিও নেগেটিভ, আর সেক্ষেত্রে হয় হচ্ছে 5+, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 5+ tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ। এবার আমরা যাবো হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে যদি আমরা যাই, তাহলে আমার চতুর্থ কোয়াড্রেন্ট মান হচ্ছে ওই যে এদিকে নিচেরটা, তাহলে ডানে যাব, নিচে যাব, এর মানে এ এর মান ধনাত্মক, বি এর মান ঋণাত্মক। এবার এক্ষেত্রে থিটার মান কত হবে, থিটার মান হবে হচ্ছে 2π মাইনাস tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ, এটাই হচ্ছে আমাদের থিটার মানটা। তাহলে আমাদের চতুর্থ কোয়াড্রেন্ট পেয়ে গেলাম। দেখো এখানে যতগুলো কোয়াড্রেন্ট বের করছি আমরা কিন্তু থিটার মান বের করছি, এবং এর সামনে কোনো প্লাস মাইনাস চিহ্ন দিই নাই। তো সামনে প্লাস মাইনাস চিহ্ন দিই নাই, ব্যাপারটা হচ্ছে আসলে কিছু না দেওয়া মানে হচ্ছে প্লাস দেওয়া। আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরার কারণ হচ্ছে আমি সামনে প্লাস দিছি। এবার যখন তুমি ক্লকওয়াইজ ঘুরবা, এবার এই যে ক্লকওয়াইজ ঘুরে স্টার্ট করবা, তখন তোমাকে এবার ক্লকওয়াইজের মতো চিন্তা করতে হবে। ক্লকওয়াইজের মতো চিন্তা করলে আনসার যেগুলো পাবা সেগুলো আমি এখানে মুখস্থ লিখে দিই। ক্লকওয়াইজের মতো চিন্তা করলে তুমি যে আনসারগুলো পাবা, আমি তোমাকে বলে দিই, আমরা সরলরেখা পড়ানোর সময় বলছিলাম, মনে রাখবো এভাবে tan ইনভার্স বি ডিভাইড বাই এ, পরেরটা হচ্ছে 5 + 2π মাইনাস। পরীক্ষায় তোমার চিত্র আঁকা লাগবে না, পরীক্ষায় তুমি এগুলো লিখতে পারলে হলো tan ইনভার্স পরম মান অফ বি বাই এ, এরপরটা হচ্ছে 5 মাইনাস এটা, এরপর হচ্ছে পাই প্লাস এটা, এরপরটা হচ্ছে 2π মাইনাস এটা। এবার তুমি জাস্ট এই জিনিসগুলা নিচ থেকে লেখো, মানে 1 2 3 4টা নিচ থেকে লেখো। যে প্রথমে তুমি লিখবা হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ, এরপরেরটা কি 5 মাইনাস, তাহলে থিটা ইকুয়ালস টু 5 মাইনাস tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ, এরপরেরটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 5 প্লাস tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ, এরপরেরটা হচ্ছে 2π মাইনাস, থিটা ইকুয়ালস টু 2π মাইনাস tan ইনভার্স পরম মান অফ বি ডিভাইড বাই এ। এবার তুমি কি করবা দেখো, তুমি কিন্তু জাস্ট কোনটা বের করছো, এটা দ্বারা মিন করে তুমি কোন বের করছো।
কোণ বের করে সামনে কোনো চিহ্ন না দেওয়া মানে হচ্ছে ধনাত্মক চিহ্ন দেওয়া। আর এক্ষেত্রে ক্লকওয়াইজ যেহেতু ঘুরছি কোন চিহ্ন দিতে হবে, ঋণাত্মক চিহ্ন। তাহলে পুরাটা হচ্ছে কোণ মাইনাস চিহ্ন, পুরোটা হচ্ছে কোণ মাইনাস চিহ্ন, পুরোটা হচ্ছে কোণ মাইনাস চিহ্ন, পুরোটা হচ্ছে কোণ মাইনাস চিহ্ন। এবার মুখ্য আর্গুমেন্ট যখন তোমাকে বললো, মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে দেখো প্রথম আর দ্বিতীয় এই দুইটার ক্ষেত্রে ক্লকওয়াইজ নিব, এর মানে তুমি এটা নিবা এটা নিবা, অ্যান্টি ক্লকওয়াইজ নিব। আর তৃতীয় এবং চতুর্থের মধ্যে ক্লকওয়াইজ মানে হচ্ছে এটা আর এটা নিতে হবে। সো লিখে দাও, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এর ক্ষেত্রে হবে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a, এটার ক্ষেত্রে হবে থিটা ইকুয়ালস টু ফাই মাইনাস tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a, এটার ক্ষেত্রে হবে থিটা ইকুয়ালস টু মাইনাস ফাই মাইনাস tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a, এটার ক্ষেত্রে হবে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a। এটাই হচ্ছে আমার চার্ট। এর মধ্যে সকল আর্গুমেন্ট আছে, সকল আর্গুমেন্ট। তুমি আর্গুমেন্ট বের করবা অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি আর্গুমেন্ট বের করবা ক্লকওয়াইজ, তুমি আর্গুমেন্ট বের করবা মুখ্য আর্গুমেন্ট, এভরিথিং আমাদের এখানে আছে। এটা হচ্ছে আর্গুমেন্ট চার্ট, এভাবে কোথাও পাবা না, এটা শুধু আমি বানাই। এখন আর্গুমেন্টের ব্যাপারগুলো মাথায় ঢুকার পর তোমার আর বেসিকটা জানাও লাগবে না, তুমি মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। আমি 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 আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, আমরা তো বেসিক ক্লাসে একবার ডিটেলস কেন এটা কেন ওইটা সব বুঝাইছি। অ্যান্ড পরীক্ষা কী দরকার, মনে রাখা দরকার। মেমোরাইজিং ক্যাপাসিটি দেখো, tan ইনভার্স পরম মানব b বাই a, tan ইনভার্স পরম মানব b বাই a, tan ইনভার্স পরম মানব b বাই a, পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস। শেষ হয়ে গেছে তো? আমার সাথে সবাই পড়ো, tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a, tan ইনভার্স পরম মানব tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a। আর পড়তে বলতেছি, পড়ো না। tan ইনভার্স পরম মানব b বাই a, tan ইনভার্স পরম মানব b বাই a। এবার দেখো এটা করার পর এটা তো প্রথমের জন্য, তাহলে এবার সিকোয়েন্স মুখস্থ করে ফেলো। পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস। বলে কে বলে মুখস্থ হবে না বাবা? এই যে পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস। তাহলে এই চারটা সিরিয়াল যদি তুমি মুখস্থ করো, এবার পরীক্ষায় তুমি চিন্তা করো tan ইনভার্স পরম মানব b ডিভাইড বাই a, পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস। এবার অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে সরাসরি বসে দিবা, ক্লকওয়াইজের ক্ষেত্রে নিচ থেকে উপরে বসাবা। আর যদি তুমি মুখ্য আর্গুমেন্ট বের করতে যাও, তাহলে এখান থেকে প্রথম দুইটা, এখান থেকে শেষের দুইটা। তো এখানে একটু খেয়াল করো, এই দুইটা যা, এই দুইটাও কিন্তু তা, খালি হচ্ছে সামনে একটা মাইনাস চিহ্ন, বুঝো না? তাহলে আমাদের আর্গুমেন্ট শেষ, তাহলে আর্গুমেন্টও শেষ, মুখ্য আর্গুমেন্টও শেষ। এবার আমরা এখান থেকে লিখব আচ্ছা। এবার তোমরা নিচে একটা লাইনে লিখবা, নিচে আরেকটা লাইনে লিখবা, এই যে টুয়াইজ এন ফাই প্লাস থিটাকে, টুয়াইজ এন প্লাস ফাই প্লাস থিটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়, মুখ্য আর্গুমেন্ট বলা হয়, মুখ্য আর্গুমেন্ট বলা হয়, যে সাধারণ আর্গুমেন্ট বলা হয়। টুয়াইজ এন পাই প্লাস থিটাকে সাধারণ আর্গুমেন্ট বলা হয়, যেখানে থিটা মুখ্য আর্গুমেন্ট, যেখানে থিটা মুখ্য আর্গুমেন্ট। কিরে আমি এতক্ষণ হাসতেছিলাম না যে ওই জন্য তোমরা ভয়ে ছিলা? ভয়ে থাকার কোনো কারণ নেই। না আসলে মেইনলি হচ্ছে আমার একটু মাথা খারাপ ছিল এতক্ষণ। আমি ক্লাস শুরু করে আমি সাধারণত তোমরা দেখবা অনলাইন ক্লাসে কখনো আমি 1 মিনিট সর্বোচ্চ, আমাকে 1 মিনিট লেটে দেখবা, মানে একটা ভিডিও ওপেন করতে করতে তো 1 মিনিট লেগে যায়, মানে আরেকবার টাইম, মানে আমার 7টায় ক্লাস, আমি 6:59 মিনিটে রেডি থাকি সব কিছু নিয়ে। এখন ঝামেলা হচ্ছে, মেজাজ খারাপ হয়েছে, আমার আইডি থেকে লাইভ দেখাও যাচ্ছে না, মানে কোনো লাইভ দেখাও যাচ্ছে না, কোনো লাইভ ব্রডকাস্টও করা যাচ্ছে না। মানে কিছুদিন আগে কেউ একজন আমার আইডি হ্যাক করতে চাইছিল, আমি এটা রিকভার করছি। এখন সেফটির জন্য, এই সেফটি ইস্যুর জন্য ফেসবুক আমার সকল ধরনের লাইভ বন্ধ করে দিয়েছে। কেমনটা লাগে এখন? এটা কয়দিন মতো থাকে আল্লাহ জানে। এবার হচ্ছে ফেক আইডি দিয়ে, আমি ফেস থেকে আসলে তো ফেক আইডি দেখা যাবে না, এখন ফেস থেকে আসবো, আজকে দেখি ফেজেও প্রবলেম,
পেজে যাইয়া ফেক আইডি দিয়ে পেজে করতেছি, তাও দেখি অনেকবার ট্রাই করছি, কিরে ভাই বলে যে নেটওয়ার্ক কানেকশান নেই, নেটওয়ার্ক কানেকশান নেই। ওয়াইফাইয়ের ফুল স্পিড দেখি, ওয়াইফাইয়ের আমার 90 Mbps স্পিড আছে, এটা বলে যে কোনো স্পিড নেই, মানে ইন্টারনেট কানেকশান নেই। এবার আমি কি করব, পরে শেষ পর্যন্ত গ্রুপে আসতে হইলো। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা লিখছি না, এটা লিখলে তোমার সকল ধরনের আর্গুমেন্ট বের হয়ে যাবে এবং ইভেন এটা আমাদের সরলরেখা হয়ে কাজে লাগবে। ওকে, আশা করি সবাই এতটুকু লিখে ফেলছো। এখন মুখ্য আর্গুমেন্ট যদি তুমি লিখে ফেলো, তাহলে এবার তোমাকে জানতে হবে জটিল সংখ্যার পোলার রূপ। জটিল সংখ্যার পোলার রূপ পরীক্ষা অনেক সময় আসে, জটিল সংখ্যার পোলার রূপ। সেই জটিল সংখ্যার পোলার রূপটা আমরা এখন দেখব। আচ্ছা, এবার আসি হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। তাহলে আমরা হেডলাইন লিখি জটিল সংখ্যার পোলার রূপ। জটিল সংখ্যার পোলার রূপ। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমরা তাহলে জটিল সংখ্যার পোলার রূপ তোমরা হেডলাইন দিতে পারো, জটিল সংখ্যার পোলার রূপ। এবার তোমরা এখানে একটা কাজ করবা, z = x + iy। জটিল সংখ্যার এভাবে লিখবো, z = x + iy। জটিল সংখ্যার পোলার রূপ নির্ণয়ের ক্ষেত্রে জটিল সংখ্যার পোলার রূপ নির্ণয়ের ক্ষেত্রে x + iy জটিল সংখ্যার পোলার রূপ নির্ণয়ের ক্ষেত্রে z = x + iy জটিল সংখ্যার পোলার রূপ নির্ণয়ের ক্ষেত্রে x = r cos θ এবং y r sin θ বসাতে হবে। r sin θ বসাতে হবে, y r sin θ বসাতে হবে। যেখানে r হচ্ছে mod z, θ হচ্ছে arg z, মানে হচ্ছে rটা হচ্ছে z এর মডুলাস এবং থিটাটা হচ্ছে z এর আর্গুমেন্ট। খালি আর্গুমেন্ট না, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে আমরা এখানে এভাবে লিখে দিই arg z, আর এদিকে লিখে হচ্ছে মুখ্য। এর মানে আমি জাস্ট এটা মিন করতেছি, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে আমাদের মুখ্য আর্গুমেন্ট, যদি মুখ্য আর্গুমেন্ট থিটা হয়, মডুলাস যদি আর হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো z = x + iy। তাহলে আমরা কি করব, x এর জায়গায় r cos θ বসাবো, প্লাস i × y এর জায়গায় r sin θ বসাবো। তাহলে আমরা এখান থেকে z = r কমন নিলে আমরা বলতে পারবো cos θ প্লাস i sin θ ইকুয়ালস টু, আমরা এটাই হচ্ছে আমার জটিল সংখ্যার পোলার রূপ। তাহলে আমার জটিল সংখ্যার পোলার রূপ বের হয়ে গেছে, z = r cos θ প্লাস i sin θ। এভাবে রেখে দিলে আমরা জটিল সংখ্যার পোলার রূপ পেয়ে যাব। এতটুকু লিখছো, আশা করি এতটুকু লেখা হয়েছে। গতকালকের প্রবলেম ক্লাসে 5 বার প্রশ্ন করে আনসার পাবেন না। আজকে তো প্রবলেম সলভিং ক্লাস না, প্রবলেম সলভিং ক্লাস 2টা ক্লাস দিচ্ছি। প্রবলেম সলভিং ক্লাস 2টা, তুমি তোমার প্রবলেম যদি থাকে, তুমি নিশ্চয় কোয়েশ্চেন করছো, কোয়েশ্চেন করলে তুমি আনসার পাইছো। একজনের প্রবলেম আমি বাদ রাখি নাই, আমি যেখানে একটা ক্লাস নেওয়ার কথা সেখানে প্রবলেম সলভিং 2টা ক্লাস নিয়েছি। আর আজকে তো প্রবলেম সলভিং ক্লাস না। আচ্ছা, এবার লেখো হচ্ছে অয়লারের সমীকরণ। হেডলাইন লিখো অয়লারের সমীকরণ। হেডলাইন লিখো হচ্ছে অয়লারের সমীকরণ। সো অয়লারের সমীকরণ লিখবো হচ্ছে e + ± i θ = cos θ ± i sin θ। এর মানে এটার মানে হচ্ছে
এখানে প্লাস দিলে এখানেও প্লাস, এখানে মাইনাস দিলে এখানেও মাইনাস। এর মানে এখান থেকে দুইটা ফর্মুলা বলা যায়, একটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে আমরা এখানে নিচে এবার লিখে রাখবো জ্যাট ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে, এটা জাস্ট এই লাইনটা লিখে রাখবো, একটা লাইন লিখে রাখবো এক্স প্লাস আই ওয়াই, এটাকে চাইলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে লেখা যায়। আবার সেম জিনিসটাকে চাইলে আর ই টু দি পাওয়ার আই থিটা আকারেও লেখা যায়। তাহলে বুঝতেই পারতেছ এখানে এক্স ওয়াই দ্বারা বোঝাই হচ্ছে এটা হচ্ছে তার বাস্তব অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ। আর দ্বারা বোঝায় তার মডুলাস, থিটা দ্বারা বোঝায় মুখ্য আর্গুমেন্ট। আর দ্বারা বোঝায় মডুলাস, থিটা দ্বারা বোঝায় মুখ্য আর্গুমেন্ট। ওকে, তাহলে আমাদের হচ্ছে এতটুকু গেল, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার রূপ। ওকে, তো জটিল সংখ্যার পোলার রূপ গেল। এখন আমরা মাঝখানে আবার একটু করে আমরা নতুন আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আই এর পাওয়ার। সো আই এর পাওয়ারটা আমরা একটু বলি। সাদিয়া দোলা, ক্লকওয়াইজের ফার্স্টে কি সবগুলাতে মাইনাস হবে? হ্যাঁ, আমাদের ক্লকওয়াইজ বললাম তো, ক্লকওয়াইজ মানে হচ্ছে তোমার, ক্লকওয়াইজ মানেই হচ্ছে তোমার নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ। সো ক্লকওয়াইজের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে মাইনাস হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আই এর পাওয়ার। এবার আমরা হেডলাইন লিখবো হচ্ছে আই এর পাওয়ার, আই এর পাওয়ার। তো আমরা আই মানে তো আমরা জানি আই এর পাওয়ার, তো আই এর পাওয়ারের ক্ষেত্রে জাস্ট এভাবে লিখে রাখবো আই টু দি পাওয়ার 4n সমান হচ্ছে 1। 4n মানে তো বুঝছো 4-এর গুণিতক। আই টু দি পাওয়ার 4n প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে লিখতে পারবো হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1। আই টু দি পাওয়ার 4n প্লাস 3 যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো আই কিউব, যাকে বলা যায় -i। তাহলে আমরা এরকম চারটা লিখলাম যে আমরা আই এর পাওয়ারের ক্ষেত্রে আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n প্লাস 1, আই টু দি পাওয়ার 4n প্লাস 2, আই টু দি পাওয়ার 4n প্লাস 3, তাহলে আই এর 4-এর গুণিতক। এবার আমরা একটা কথা লিখব যে 4-এর গুণিতক কিনা যাচাইয়ের ক্ষেত্রে, 4-এর গুণিতক কিনা, 4-এর গুণিতক, 4-এর গুণিতক কিনা, 4-এর গুণিতক কিনা যাচাই এর ক্ষেত্রে, 4-এর গুণিতক কিনা যাচাইয়ের ক্ষেত্রে, 4-এর গুণিতক কিনা যাচাইয়ের ক্ষেত্রে, 4-এর গুণিতক কিনা যাচাইয়ের ক্ষেত্রে আই এর পাওয়ারের, আই এর পাওয়ারের, আই এর পাওয়ারের শুধুমাত্র লাস্ট দুই ডিজিট, লাস্ট দুই ডিজিট বিবেচনা করলেই চলবে। লাস্ট দুই ডিজিট বিবেচনা করলেই চলবে, লাস্ট দুই ডিজিট বিবেচনা করলেই চলবে। তাহলে আমরা 4-এর গুণিতক কিনা যাচাইয়ের ক্ষেত্রে আয়ের পাওয়ারে কী করবো, শুধুমাত্র লাস্ট দুইটা ডিজিট চিন্তা করব, বাকিগুলো আমি চিন্তা করবোই না। যেমন তোমাকে দেওয়া আছে আই টু দি পাওয়ার 4 5 6 7 9 2 8, তুমি জাস্ট লাস্টের দুইটা জিনিস চিন্তা করবে, আর অন্যগুলো চিন্তা করার দরকার নেই। এটা যদি 4-এর গুণিতক হয় পুরোটাও 4-এর গুণিতক, এটা যদি 4-এর গুণিতক প্লাস 1 হয় পুরোটাই 4-এর গুণিতক প্লাস 1। 4-এর গুণিতক প্লাস 1 মানে হচ্ছে কি, বাক্সেস 1 থাকবে, বাক্সেস 2 থাকবে, বাক্সেস 3 থাকবে। এটাকে 4 দ্বারা ভাগ করলে যদি বাক্সেস 3 থাকে, পুরোটাকে 4 দ্বারা ভাগ করলেও বাক্সেস 3 থাকবে। সো তুমি লাস্ট দুই ডিজিট কাউন্ট করবা, সংখ্যাটা কত বড় সেটা তোমার টেনশন করার দরকার নাই। আচ্ছা, এরপর লিখবো হচ্ছে আই এর 4টি ক্রমিক পাওয়ারের যোগফল, আই এর 4টি ক্রমিক পাওয়ারের যোগফল, আই এর 4টি ক্রমিক পাওয়ার এর যোগফল, আই এর 4টি ক্রমিক পাওয়ারের যোগফল ইকুয়ালস হচ্ছে 0। আই এর 4টি ক্রমিক পাওয়ারের যোগফল ইকুয়ালস হচ্ছে কত, 0। এর মানে আমি যদি লিখি আই টু দি পাওয়ার কে প্লাস আই টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার কে প্লাস 2, আই টু দি পাওয়ার কে প্লাস 3 ইকুয়ালস টু অবশ্যই আমাদের 0 আসবে। যেমন আমি যদি বলি আই টু দি পাওয়ার 72 প্লাস 73 প্লাস 74 প্লাস 75, আনসার 0। আই টু দি পাওয়ার 420 প্লাস 421 প্লাস 422 প্লাস 423, আনসার 0। মানে হচ্ছে সিরিয়ালি ক্রমিক তুমি 4টা নিলেই আনসার অলওয়েজ 0 পাবা। আই হোপ এতটুকু লেখা হয়েছে, আই হোপ এতটুকু তোমাদের লেখা হয়েছে। আর অয়লারের সমীকরণ থেকে তুমি থিটার মান 5 বসাও, 5/2 বসাও, -5 বসাও, বিভিন্ন জিনিস বসে তুমি বিভিন্ন ধরনের ইকুয়েশন পাবা, বিভিন্ন ধরনের সংখ্যা পাবা, যেগুলো এমসিকিউতে আসতে পারে। পাল্লাটা একটু বললে ভালো হতো। পাল্লাটা আমরা বলছিলাম হচ্ছে মুখ্য আর্গুমেন্টের পাল্লাটা হচ্ছে
মাইনাস পাই থেকে শুরু করে প্লাস পাই পর্যন্ত। প্লাস পাইয়ের ক্ষেত্রে ইকুয়াল হবে, মাইনাস পাইয়ের ক্ষেত্রে ইকুয়াল হবে না। তারপর হচ্ছে এটাকেই তো আমরা বলতে পারি, আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস পাই থেকে পাই, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। কেন ফার্স্ট ব্র্যাকেট? কারণ এখানে ইকুয়াল নাই। কেন থার্ড ব্র্যাকেট? কারণ এখানে ইকুয়াল আছে। আর ফার্স্ট ব্র্যাকেট যে কথা, উল্টা থার্ড ব্র্যাকেটও সেম কথা। আমরা বলছিলাম এই তিনভাবে প্রকাশ করা যায়। এমসিকিউতে আমরা শিখছিলাম এটা, বাট এমসিকিউতে এভাবেও আসতে পারে, কারণ তিনটার মিনিং সেম। যেহেতু মিনিং সেম, যে কোনোটা এমসিকিউতে আসতে পারে। ওকে, তাহলে আমাদের গেল এতটুকু। তাহলে আই এর পাওয়ার আমাদের গেল। আই এর পাওয়ার যেহেতু আমাদের শেষ, এভাবে আই এর পাওয়ার তুমি ওখান থেকে কোনো কিছু করতে পারো। যতটুকু লিখা হয়েছে এতটুকু দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারবা। আচ্ছা, এরপর আসি হচ্ছে আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এভাবে লিখব, রুট ওভার এ ইন্টু রুট ওভার বি ইকুয়ালস টু রুট ওভার এ ইন্টু বি হলেও রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি ইজ নট ইকুয়ালস টু রুট ওভার মাইনাস এ ইন্টু মাইনাস বি। অর্থাৎ ব্যাপারটা কি, আমরা সাধারণত যদি বলি রুট ওভার এ ইন্টু রুট ওভার বি সমান কত, সিম্পল রুট ওভার এ বি। আমরা দুইটা রুটকে একসাথে করে ভিতরের দুইটা জিনিসকে গুণ করে দিই। কিন্তু মনে রাখবা, এই রুলসটা খাটবে শুধুমাত্র বাস্তব সংখ্যার ক্ষেত্রে। কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে তুমি এই জিনিসটা খাটাইতে পারবা না। এটা আজানের জন্য ওয়েট করি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের রুট ওভার এ ইন্টু রুট ওভার বি সমান আমরা রুট ওভার এ বি লিখতে পারলেও রুট ওভার এ ইন্টু রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি সমান রুট ওভার মাইনাস এ ইন্টু মাইনাস বি লিখতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে আমি এটাকে কিভাবে সলভ করব।
এখন আমি এভাবে কেন লিখতে পারতেছি না, কারণ এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা একটা অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তবের মতো করে ক্যালকুলেশন সবসময় চিন্তা করা যায় না, তার একটা এক্সাম্পল হচ্ছে এটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে আমরা এবার কীভাবে ক্যালকুলেশন করব? দেখো, √(a ইন্টু √(b) এটার মান আসলে কত, এটার মান আসলে কত কীভাবে দেখবো? দেখো, এই √(a) কে আমরা লিখতে পারি না √(1) ইন্টু a, আবার √(b) কে লিখতে পারি √(1) ইন্টু b। এবার দেখো, এটাকে লেখা যায় √(1) ইন্টু a, √(1) ইন্টু √(a, √(1) ইন্টু √(b। এবার দেখো তো, √(1) মানে হচ্ছে অ্যাকচুয়ালি i √(a, √(1) মানে হচ্ছে i √(b। এবার দেখো হচ্ছে আমরা কিন্তু এখন √(a ইন্টু √(b) কে চাইলে কিন্তু কি লিখতে পারি, এই আমার যে √(a ইন্টু √(b) আছে তাকে চাইলে √(ab) লেখা যায়, আর এইদিকে i ইন্টু i সমান হয়ে যায় i², এর মানে -√(ab। তাহলে আমরা এখান থেকে দেখলাম √(a ইন্টু √(b) সমান -√(ab। এটা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট MCQতে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এটা আমরা তুলে রাখবো। ইভেন এটা হচ্ছে লাস্ট BCS যেটা হয়েছিল, BCSে তোমার এটা আসছিল, বুঝছো? যারা কমার্স আর্টসে ওরা তো আসলে নর্মালি এসব সম্পর্কে অভিজ্ঞ না। এখন এটা নিয়ে যে কত ঝগড়া লাগছিল, এক একজনে এক এক যুক্তি, এক একজনে এক এক যুক্তি, কারো কথা হচ্ছে এটা কেন নয়, এটা কিভাবে হয়। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার তোমাকে নিয়মটা বুঝতে হবে, থিমটা বুঝতে হবে। সো এই জায়গায় অনেকে ঝামেলা করে, আমরা যারা জটিল সংখ্যা পড়ছি তারাও অনেকে এই প্রশ্নটা করলে পারতা না, ওই জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের এতটুকু গেল, এতটুকু যাওয়ার পর হচ্ছে আমাদের তাহলে এই ক্যালকুলেশনটা শেষ। এবার আমরা দেখব হচ্ছে দুইটা আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন কাহিনী দেখব। সো তার মধ্যে এক নাম্বার কাহিনী হচ্ছে আমাদের মডুলাস আর্গুমেন্টের একটা কাহিনী দেখব। সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। সো আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখো, x প্লাস iy, মনোযোগ দিয়ে খেয়াল করো, x প্লাস iy এই যে একটা জটিল সংখ্যা না, ওকে, এই যে x প্লাস iy আমরা ধরলাম হচ্ছে x প্লাস iy একটা জটিল সংখ্যা, আমাদের z1 = x প্লাস iy। এই জটিল সংখ্যাটার মডুলাস, এই যে এটার ক্ষেত্রে আমরা মডুলাস কত পাবো? আচ্ছা, সিম্পল এভাবে না লিখে আমরা এভাবে লিখি, x প্লাস iy এর এটার যে মডুলাস, এই মডুলাসকে আমরা r দ্বারা নামকরণ করলাম, তার আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা নামকরণ করলাম। হ্যাঁ, উপরে দিলাম হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। তাহলে আমরা x প্লাস iy কোনো একটা জটিল সংখ্যা যার মডুলাস হচ্ছে r এবং আর্গুমেন্ট হচ্ছে থিটা, তাহলে x প্লাস iy টু দি পাওয়ার n যদি n হয়, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যদি n একটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে 1 প্লাস x প্লাস iy যেটা আছে তার উপরে যদি আমি একটা পাওয়ার n দিই, তাহলে দেখো তার মডুলাস আগে ছিল r, আর্গুমেন্ট আগে ছিল থিটা, বর্তমানে তার মডুলাস হয়ে যাবে r টু দি পাওয়ার n, তার আর্গুমেন্ট হয়ে যাবে n ইন্টু থিটা। তাহলে এটা হচ্ছে আমাকে শর্টকাট হিসেবে মাথায় রাখতে হবে। মনে করো পরীক্ষা কী দেওয়া আছে, এই জটিল সংখ্যাটার মডুলাস এত, আর্গুমেন্ট এত। এবার তোমাকে বললো এটা টু দি পাওয়ার 100, এটার মডুলাস কত, আর্গুমেন্ট কত, তাহলে তখন r টু দি পাওয়ার n হয়ে যাবে। n মানে কি, যেটা আমরা বসাইছি, তাহলে আগে যেটা ছিল তার উপরে পাওয়ার n চলে আসবে, আগে যেটা ছিল তার সাথে n গুণ হবে। তাহলে মডুলাসের ক্ষেত্রে টু দি পাওয়ার n, আর্গুমেন্টের ক্ষেত্রে ইন্টু n। এটা আমরা বুঝছি না? এটা আমরা আশা করি বুঝছি। এবার আসো, তাহলে সেম স্টাইলে আমি যদি x প্লাস iy এটাকে আমরা লিখতে পারি কিভাবে, r ইন্টু কস থিটা প্লাস i সাইন থিটা লিখতে পারি না? তাহলে x প্লাস iy হোল টু দি পাওয়ার n তাকে কিভাবে লিখব? সেম, আর মানে হচ্ছে মডুলাস। তাহলে এটার মডুলাস কত? এটার মডুলাস হচ্ছে r টু দি পাওয়ার n কস অফ থিটা মানে কি, আর্গুমেন্ট। এটার আর্গুমেন্ট কত? এটার আর্গুমেন্ট হচ্ছে n থিটা প্লাস i ইন্টু সাইন। এটার আর্গুমেন্ট কত? n থিটা। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি r ই টু দি পাওয়ার i থিটা। এর মানে এখানে যেটা আছে তাকে ই টু দি পাওয়ার i থিটা লিখতে পারি। এখন সেম, এখানে r টু দি পাওয়ার n আছে, এখানে যেটা আছে তাকে লিখতে পারি ই টু দি পাওয়ার
আই থিটার জায়গায় কি আছে এন থিটা, তাহলে লিখতে পারি ই টু দি পাওয়ার আই এন থিটা। ওকে, তাহলে আমরা এই জিনিসটা শিখলাম, আশা করি শিখে গেলাম। পাওয়ার থাকলে কি হয়, মডুলাস আর্গুমেন্টের কী ধরনের পরিবর্তন হয় সেটা আমরা শিখে গেলাম। এই শর্টকাটটা প্রচুর কাজ দিবে, এই সিস্টেমটা তোমার এমসিকিউতে প্রচুর কাজ দিবে। তাহলে আমরা পাওয়ারের একটা কনসেপ্ট শিখে গেলাম, মডুলাস এবং আর্গুমেন্টের পাওয়ারের একটা কনসেপ্ট শিখে গেলাম। আই হোপ তোমরা এতটুকু তুলে ফেলছো, এতটুকু তুলছো, আশা করি তুলছো 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 হ্যাঁ তুলছো। আচ্ছা, তুলছো না? হ্যাঁ, তুললে এবার এরপরে আমরা যে কাজটা করবো, এরপর আমরা আরেকটা করব। আচ্ছা, এবার হচ্ছে মনে করো x1 প্লাস IY1, এটার মডুলাস হচ্ছে R1, আর্গুমেন্ট হচ্ছে θ1। আরেকটা জটিল সংখ্যা আছে x2 প্লাস IY2, এটার মডুলাস হচ্ছে R2, এটার আর্গুমেন্ট হচ্ছে θ2। এখন আমার প্রশ্ন হচ্ছে এই দুইটাকে গুণ করলে মডুলাস আর্গুমেন্ট কেমন হবে? আসো এই দুইটাকে গুণ করি, তাহলে x1 প্লাস IY1 ইন্টু x2 প্লাস IY2, এটার মডুলাস কত দেখো। মনে রাখবা তুমি যদি দুইটা জটিল সংখ্যাকে গুণ করো তাহলে তাদের মডুলাসগুলো গুণ হয়ে যাবে। এর মানে দুইটা জটিল সংখ্যার গুণফল কিন্তু একটা কী সংখ্যা? জটিল সংখ্যা। দুইটা ভিন্ন ভিন্ন জটিল সংখ্যার গুণফল একটা কী সংখ্যা? জটিল সংখ্যা। তাহলে এই দুইটাকে গুণ করে যে জটিল সংখ্যা পাবা তার মডুলাস হবে R1 R2 এর সমান, তার আর্গুমেন্ট হবে θ1 প্লাস θ2 এর সমান, তার আর্গুমেন্ট হবে θ1 প্লাস θ2 এর সমান। ওকে, একইভাবে আমরা বলতে পারবো x1 প্লাস IY1 ডিভাইডেড বাই x2 প্লাস IY2, মানে আমি কি করলাম? ভাগ করলাম। তুমি যদি একটা জটিল সংখ্যাকে আরেকটা দ্বারা ভাগ দাও, কাকে দ্বারা কাকে ভাগ দিছো? প্রথমটা দ্বারা দ্বিতীয়টাকে। যেভাবে তুমি জটিল সংখ্যাকে ভাগ দিছো তাদের মডুলাসটাও সেভাবে ভাগ হবে। এর মানে আমি জানি দুইটা ভিন্ন ভিন্ন জটিল সংখ্যার ভাগফল একটি জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার মডুলাস হবে R1 বাই R2, আর্গুমেন্ট হবে বিয়োগফল θ1 মাইনাস θ2। এই জটিল সংখ্যাকে আমি লিখতে পারি এভাবে R1 ই টু দি পাওয়ার I θ1। এই জটিল সংখ্যাকে আমি লিখতে পারি এভাবে R2 ই টু দি পাওয়ার I θ2। এই জটিল সংখ্যাকে আমি এভাবে লিখতে পারি, দেখো আর মানে হচ্ছে মডুলাস, তাহলে মডুলাস হচ্ছে কত? R1 R2 ই টু দি পাওয়ার I ইন্টু থিটা মানে কি? θ1 প্লাস θ2, θ1 প্লাস θ2। আমি এটাকে লিখতে পারি আর্গুমেন্ট মডুলাস কত? R1 বাই R2, তাহলে R1 ডিভাইডেড বাই R2 ই টু দি পাওয়ার I থিটার জায়গায় θ1 মাইনাস θ2। বুঝছি কি না? এতটুকু বুঝছি? এতটুকু বুঝছি আমরা। তাহলে আমরা দেখো মডুলাস আর্গুমেন্ট বের করলাম কাকে, তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম এখান থেকে। একটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট জানলে আমি তার উপর যে পাওয়ারই দেওয়া হোক না কেন তার মডুলাস আর্গুমেন্ট আমরা জানবো। দুইটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট জানলে আমি ক্যালকুলেশন করা ছাড়া তাদের গুণফলের মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো, তাদের ভাগফলের মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো, এবং তাকে কিভাবে প্রকাশ করতে পারবো এই প্রকাশগুলো এমসিকিউতে আসে। ওকে, তাহলে এতটুকু যদি হয়, আমাকে সিরিয়ালগুলো মেনটেন করতে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে। আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে এভাবে অনুবন্ধী জটিল সংখ্যা a প্লাস আইবি ও a মাইনাস আইবিকে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা
বলা হয়। এ প্লাস আইবি তাহলে এ প্লাস আইবি ও এ মাইনাস আইবিকে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। ওকে, আচ্ছা, এবার আমরা লিখব অনুবন্ধী জটিল সংখ্যাদ্বয়। অনুবন্ধী জটিল সংখ্যাদ্বয়, অনুবন্ধী জটিল সংখ্যাদ্বয় বাস্তব অক্ষের সাপেক্ষে, বাস্তব অক্ষের সাপেক্ষে একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব, একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব, একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যাদ্বয় বাস্তব অক্ষের সাপেক্ষে একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব, একটি আরেকটির দর্পণ প্রতিবিম্ব। তাহলে দর্পণ প্রতিবিম্ব কেন বলা হয়? মনে করো আমার যদি এটা জটিল সংখ্যা 2 + 3i হয়, তার অনুবন্ধী হচ্ছে 2 - 3i। তুমি যদি এখানে জটিল সংখ্যাগুলোকে প্রতিস্থাপন করো, দেখো 1 2 1 2 3, আর একটা 1 2 1 2 3। তাহলে দেখো একটা এখানে আরেকটা এখানে। তুমি যদি এটাকে একটা আয়না বিবেচনা করো, দর্পণ বিবেচনা করো, একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব না? দর্পণে এটাকে এখানে দেখা যাবে, এটাকে এখানে দেখা যাবে, এই যে একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব, ওই জন্য বলা হয়। আচ্ছা, এবার লিখব হচ্ছে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল, যোগফল ও গুণফল, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল পরস্পর গুণফল বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এর মানে দুইটা যদি তুমি অনুবন্ধী জটিল সংখ্যা নাও, একটা a + ib আর একটা a - ib, তাদেরকে তুমি যোগ করো, তাদেরকে তুমি গুণ করো, আনসার তুমি 100% শিওর তুমি কি পাবা? তুমি বাস্তব সংখ্যা পাবা। এবার আসি, আচ্ছা নতুন করে না লিখে একসাথে লিখে ফেলি। গুণফল বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। অপরদিকে যোগফল একটি কাল্পনিক সংখ্যা, যোগফল একটি কাল্পনিক সংখ্যা, যোগফল একটি কাল্পনিক সংখ্যা, এবং অপরদিকে যোগফল একটি কাল্পনিক সংখ্যা, এবং অপরদিকে যোগফল একটি কাল্পনিক সংখ্যা, এবং ভাগফল একটি জটিল 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 সংখ্যা। এই দেখো, এটা মেইনলি হচ্ছে a + ib একটা জটিল সংখ্যা, a - ib আর একটা জটিল সংখ্যা অনুবন্ধী, এদেরকে যোগ করো। তো যোগ করলে ib ib কাটাকাটি, আনসার হয় 2 একটি বাস্তব সংখ্যা। তুমি এদেরকে গুণ করো, a + ib
ইন্টু এ মাইনাস আইবি, গুণ করলে তুমি কী পাবা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার আমার -1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা বাস্তব সংখ্যা, তাহলে এই দুইটাকে আমি যোগ করলেও বাস্তব সংখ্যা, গুণ করলেও বাস্তব সংখ্যা। এবার আমি এদেরকে কী করব? যোগ করলাম, গুণ করলাম, এবার আমি তাদেরকে বিয়োগ করব। ও আচ্ছা, এখানে আচ্ছা এটা বিয়োগফল হবে, বিয়োগফল আমি দুইবার যোগ লিখে ফেলছি। যোগফল হচ্ছে বাস্তব, বিয়োগফল হচ্ছে কাল্পনিক। দেখো এ প্লাস আইবি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস আইবি, এ কাটাকাটি মাইনাস টোয়াইস আইবি, যেটা একটা কাল্পনিক সংখ্যা, আর তুমি ভাগ করলে একটা জটিল সংখ্যা পাবা। আজকে এদের পর্যন্ত, বাকিটা আমরা কালকের ক্লাসে পড়াবো। আজকে ভালো লাগতেছে না, কালকের ক্লাসে পড়াবো আমরা বাকিটা। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, কালকের ক্লাসে আমরা বাকিটা শেষ করে দিব। আর অনেকগুলো শর্টকাট আছে, যে মোটামুটি আমরা সকল শর্টকাট লেখাই দিব, সবগুলো শর্টকাট তোমরা শিখে ফেলতে পারবে ইজিলি। আচ্ছা, শেষ করার আগে একটা ছোটোখাটো শর্টকাট দেখাই দিয়ে শেষ করে দিই। একটা ছোটোখাটো শর্টকাটটা হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ। কোনো একটা জটিল সংখ্যাকে আমরা জানি এ প্লাস আইবি আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? তো এখন জটিল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা অনেকগুলো ম্যাথ আমরা দেখাইছিলাম, তবে তার মধ্যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ওই ধরনের হচ্ছে এরকম, মনে করো এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এরকম একটা জটিল সংখ্যা আছে। এখন এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বললো। তো আমরা যে কাজটা করি স্বাভাবিক নিয়মে হচ্ছে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, এরপর ক্যালকুলেশন করে ফাইনালি আমরা এই ধরনের একটা আনসার পাবো। কিন্তু আমার এমসিকিউতে যদি এই জিনিসটা আসে, তোমার হাতে দুইটা অপশান আছে। একটা অপশান হচ্ছে প্রশ্নে যেটা আছে সেটাকে ক্যালকুলেটরে ফ্রেস করে ইকুয়াল চাপলে ডাইরেক্ট চলে আসবে আনসার। এখন যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ইন্টারমিডিয়েটও দিবে, অ্যাডমিশনে অনেক জায়গায় দিবে না, সেক্ষেত্রে তোমরা কী করতে পারবা? সেক্ষেত্রে তুমি এ আর বি এর মান মুখস্থ করতে পারবা। কীভাবে মুখস্থ করতে পারবো আমি দেখি। এ এর মান হচ্ছে নিচে দিবা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কেন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সেটা দেখে বোঝা যায়, কারণ তুমি নিচে এটার অনুবন্ধী দ্বারা গুণ করলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসবে না, এটার নিচেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর বাকিটা একটু জাস্ট মনে রাখবা। কীভাবে মনে রাখবা? দেখো, বাস্তবে গুণ দাও এসি, অবাস্তবে গুণ দাও বিডি, এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি মানে হচ্ছে তুমি এর সাথে সি, বি এর সাথে ডি গুণ দিলাম। আরেকটা হচ্ছে ক্রস গুণন করো, বাস্তব গুণ দাও বিসি, বাস্তব গুণ দাও এডি, মাঝখানে মাইনাস চিহ্ন দিবা, শেষ। তুমি ক্যালকুলেশন করলে। এবার দেখো এই কনসেপ্টে করলে তুমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা, যেখানে ক্যালকুলেটর নাই সেখানে তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারবা। অর্থাৎ এটা সমান এটা হলে এভাবে লিখে রাখতে পারো, এটা সমান এটা হলে এ সমান এত, বি সমান এত। আচ্ছা, পরীক্ষা কখন হবে? তাহলে আমরা যদি শনিবারে তোমাদের নিই, হ্যাঁ, শনিবারে যদি আমি কালকে শনিবারে তো তাহলে পরীক্ষা নিচ্ছি না, কালকে শনিবারে আমরা বাকি অংশটা পড়াবো। সো তাহলে আমরা পরীক্ষা নিব হচ্ছে এর পরের দিন, মানে হচ্ছে রবিবার পরীক্ষা নিয়ে নিব। মানে সোমবার হওয়ার কথা, কিন্তু আমি রবিবার নিয়ে নিব, আমার একটু আর্জেন্ট বাড়িতে যেতে হচ্ছে। আমি রবিবারে এক্সাম নিয়ে তারপর আমি রাতে বাড়িতে যাব। সো তোমরা একটু, তাহলে আমাদের এক্সামটা হবে কী বারে? রবিবারে, মাথায় রেখো এক্সাম রবিবারে। মাইনাস পাই এর সমান না, এটা তো আমরা ক্লাসে বারবার বলছিলাম, যা মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে মাইনাস পাই থেকে শুরু করে প্লাস পাই পর্যন্ত। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখো, মাইনাস পাই থেকে শুরু করে প্লাস পাই পর্যন্ত। এখন হচ্ছে তুমি মুখ্য আর্গুমেন্ট মানে যেদিক থেকে ছোটো। এখন ফর এক্সাম্পল কোনো একটা জটিল সংখ্যা এখানে আছে, নিশ্চয়ই তুমি এদিক থেকে নিবা, এদিক থেকে অবশ্যই নিবা না। কোনো একটা জটিল সংখ্যা এখানে আছে, নিশ্চয়ই তুমি এদিক থেকে নিবা, ওদিক থেকে নিবা না। এখন কোনো একটা জটিল সংখ্যা যদি এখানে থাকে, এদিক থেকেও 180 ডিগ্রি, এদিক থেকেও 180 ডিগ্রি, তাহলে তো আমি প্লাস পাইও নিতে পারি, মাইনাস পাইও নিতে পারি। আমার তো আগে বলছিলাম এটার ক্ষেত্রে আমি এদিক থেকে নিলে ছোটো, এদিক থেকে নিলে বড়, সো আমি এদিক থেকে নিচ্ছি। এটার ক্ষেত্রে আমি এদিক থেকে নিলে ছোটো, এদিক থেকে নিলে বড়, সো আমি এদিক থেকে নিচ্ছি। কিন্তু যখন সেটা আমার x অক্ষে পড়ে গেছে, তখন তো আমি এদিক থেকে নিলেও আমার 180, এদিক থেকে নিলেও 180, তাহলে আমি প্লাস 180 নিব না মাইনাস 180 নিব? কনফিউশন এরাইজ হয় না? হ্যাঁ। সো এই ক্ষেত্রে ম্যাথমেটিশিয়ানরা বললো আমরা
আমরা যদি তোমাকে বলি এখানে ধনাত্মকও নিতে পারবা, ঋণাত্মকও নিতে পারবা, কোনটা তোমার কাছে মোস্ট রিলায়েবল? অবশ্যই ধনাত্মকটা। ওই কারণে আমরা ধনাত্মকটাই প্রেফার করি। অর্থাৎ এখানে নিলে আমরা তখন আর 180 তো আর বড় ছোটো না, দুইটা 180। তো যেহেতু দুইটা 180, দুইটার মধ্যে আমরা যে কোনো একটাই নিতে পারবো, সেক্ষেত্রে আমরা ধনাত্মকটা নিব। তাহলে আমরা এই ধনাত্মকটা নিছি কিন্তু ঋণাত্মকটা নিই নি। এটা আমরা ক্লাসে অনেক ডিপলি আলোচনা করছিলাম। ফারিয়া নওশিন এক্সামটা আর পড়ে না, না এক্সাম পড়ে নেওয়ার কোনো সুযোগ নেই, এক্সাম শিডিউল ফিক্সড। পরে করলে সব একসাথে হয়ে যাবে, কোনো দরকার নেই। আমি যে শিডিউল দিছি রুটিন, ওই রুটিন অনুযায়ী এক্সাম হবে, ওই রুটিন অনুসারেই এক্সাম হবে। তবে এবার এক্সামের সিস্টেমটা হয়তো একটু চেঞ্জ করতে পারি, ওটা আমি ফেড গ্রুপে জানাই দিব যদি এক্সামের সিস্টেম চেঞ্জ করি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।